আসসালামু আলাইকুম। স্যার কারণে ভেঙে পড়েনি ইরানের শাসন ব্যবস্থা। আমেরিকা ইসরায়েল যখন যৌথভাবে 28শে ফেব্রুয়ারি হামলা করে তখন ভাবা হচ্ছিল যে 1-2 দিনের ভিতরে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, হুড়মুড় করে একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কারণ তখন ইসরায়েল এবং আমেরিকার হামলায় ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন এবং একেবারে ইরানের শীর্ষ পর্যায়ে রাজনীতিবিদরা নিহত হয়েছেন। একেবারে উল্লেখযোগ্য করার মতো হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ তখন শীর্ষস্থানীয় অনেক নেতৃবৃন্দ সেখানে ছিলেন, সবাই নিহত হয়েছেন ইসরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণে, এবং সেখানে সামরিক অনেক কর্মকর্তা নিহত হয়েছেন। গত বছর যখন জুন মাসে ইরানের উপর আক্রমণ করে তখনও কিন্তু ইরানের শীর্ষস্থানীয় অনেক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন, যদিও তখন রাজনৈতিক কোনো নেতৃবৃন্দ নিহত হননি, কিন্তু এবারের হামলায় রাজনৈতিক নেতৃবৃন্দ নিহত হয়েছেন। প্রথম দিনে নিহত হয়েছেন আয়াতুল্লাহ খামেনি সহ সেনাবাহিনীর প্রধান এবং আইআরজিসির কমান্ডার। তারপরে ধারাবাহিকভাবে হামলায় আরও নিহত হয়েছেন আলী লারিজানি। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। ওনাকে ধরা ইরানের মধ্যপন্থী একজন নেতা, উনি কট্টরপন্থী ছিলেন না, উনিও নিহত হয়েছেন। ইরানের সরকারের তথ্য মন্ত্রী উনি নিহত হয়েছেন। এভাবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনেক নেতৃবৃন্দ নিহত হয়েছেন। নিহত হওয়ার পরেও ইরান কিন্তু ভেঙে পড়েনি। এটা কারণ হলো 4টা কারণে ইরান ভেঙে পড়েনি। একটা হলো ইরানের শাসন ব্যবস্থা খুবই জটিল। এখানে সামরিক বাহিনীর ঠিক সমান্তরালভাবে আরেকটা বাহিনী আছে আইআরজিসি, ইরানের সবচেয়ে এলিট ফোর্স এ হলো আইআরজিসি। এই আইআরজিসি ইরানের সর্বত্র তাদের ক্ষমতা বিস্তারিত, যেটা সেনাবাহিনীর ক্ষমতা নেই। সেনাবাহিনীর ক্ষমতা শুধু যুদ্ধক্ষেত্রে আর সেনাবাহিনীর ভিতরে, আর আইআরজিসির ক্ষমতা হলো সর্বক্ষেত্রে, দেশের ভিতরে দেশের বাহিরে। সামরিক অভিযান কিভাবে পরিচালনা করা হবে এগুলি কৌশল নির্ধারণ করে আইআরজিসি, এবং দেশ কিভাবে পরিচালিত হবে সেটাও আইআরজিসি নিয়ন্ত্রণ করে। আর এই আইআরজিসির নিয়ন্ত্রণ হলো সরাসরি আয়াতুল্লাহ খামেনির হাতে। আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়ার পর ওনার ছেলে এখন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি এখন ওনার নিয়ন্ত্রণে। এই নিয়ন্ত্রণ ভাঙতে পারেনি। এটা পারেনি এই জন্য যে পুরো শাসন ব্যবস্থা জুড়ে আইআরজিসির আধিপত্য, আইআরজিসির আধিপত্য ভাঙতে পারেনি, যার কারণে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়েনি। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আইআরজিসির পরে আরেকটা ফোর্স আছে ইরানের, এটাও খামেনির নিয়ন্ত্রণে। এটার নাম হলো বাশিস ফোর্স। এই বাশিস ফোর্সের সদস্য সংখ্যা হলো 10 লক্ষ। এটা আধা সামরিক একটা মিলিশিয়া বাহিনী। এটাকে ব্যবহার করা হয় ইরানে যখন বিক্ষোভ হয়, এই বিক্ষোভ দমন করার জন্য। এই যে জানুয়ারিতে যখন ইরানে বিক্ষোভ হলো ইরান সরকার পতনের জন্য, তখন এই বাশিস ফোর্সের সদস্যদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, এরা একেবারে দমন করে ফেলছে। এই যুদ্ধ যখন শুরু হয়, যুদ্ধ শুরুর আগে কিছুটা ছিল, কিন্তু একেবারে যুদ্ধ শুরু হওয়ার পর একেবারে আগুনে পানি ঢেলে দেওয়ার মতো একেবারে ঠান্ডা হয়ে গেছে বিক্ষোভ। এখন আর বিক্ষোভের কোনো চিহ্ন নেই ইরানের ভিতরে। এই বাশিস ফোর্স এটাকে একেবারে নিয়ন্ত্রণ করে ফেলছে। ইরান যখনই যত বিক্ষোভ হয়েছে সবকিছু একেবারে দমন করে ফেলছে। 3 নম্বর হলো ইরানের যে সামরিক শক্তিতে আঘাত করছে এতদিন থেকে খুব দম্ভ সহকারে। ডোনাল্ড ট্রাম্প দাবি করছে যে ইরানের একেবারে ব্যালিস্টিক সক্ষমতা 90% ধ্বংস করে দেওয়া হয়েছে। আসলে ওটা ধ্বংস হয়নি, কারণ ইরান এত সেফ ভাবে তাদের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাচ্ছে, এবং তাদের যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হয় সেগুলি এত নিরাপদে রেখেছে যে সেখানে আমেরিকা এতদিনে ওখানে বিন্দুমাত্র আঘাত করতে পারেনি, ওখানে একেবারে বিন্দুমাত্র ক্ষয়ক্ষতি হয়নি। এটা তারই প্রমাণ। একেবারে যুদ্ধের প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করছে যে ইরানকে নিয়ে আর কিছু বলার নেই, ইরান একেবারে ধ্বংস হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, ইরানের আর কোনো ভ্যালু নেই ওয়ার্ল্ডে, এটাকে নিয়ে কথা বলারই কিছু নেই। কারণ ইরানের সকল সক্ষমতা ধ্বংস করে দিয়েছে, ব্যালিস্টিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে, তাদের আর বাকি কিছুই নেই। কিন্তু দেখা গেল আজকে 4 সপ্তাহে যুদ্ধ চলতেছে, ইরান এখন আগে যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিদিন নিক্ষেপ করছে তার থেকে আরো অনেক বেশি নিক্ষেপ করতেছে। এখন ইরানের ব্যালিস্টিক সক্ষমতা ইরানকে টিকিয়ে রেখেছে। চতুর্থ হলো ইরানের যেই মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রক্সি বাহিনীগুলি আছে, যেমন লেবাননে হিজবুল্লাহ আছে, ফিলিস্তিনে হামাস আছে, ইয়েমেনে হুতিরা আছে,
ইরাকে মিলিশিয়া বাহিনী আছে, এরা ইরানকে টিকিয়ে রেখেছে। এরা আরেকটা শক্তি হিসেবে কাজ করছে বাহিরে। এই যে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে, এই লেবানন থেকে হিজবুল্লাহ, ইরাক থেকে মিলিশিয়ারা এবং হুতিরা ইয়েমেন থেকে আক্রমণ করতেছে, মধ্যপ্রাচ্যে আমেরিকা স্থাপনায় এবং ইসরায়েলে ধারাবাহিকভাবে হামলা করতেছে এখন। তো এই চার শক্তিকে আমেরিকা দমন করতে পারেনি। আমেরিকা তাদের একেবারে একটা পশমও ছিঁড়তে পারেনি। যদি কিছু করতে পারতো তাহলে ইরানের যুদ্ধ অনেক আগেই থেমে যেত এবং ইরানের শাসন ব্যবস্থা অনেক আগেই ভেঙে যেত। এটা নিয়ে অবাক হয়েছে, বিস্মিত হয়েছে পশ্চিমা পুরো বিশ্ব। এটা শুধু ডোনাল্ড ট্রাম্প না, ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করছেন যে ইরানের যে সরকার ব্যবস্থা এখনো টিকে আছে এবং ইরান যে আরো কয়েক গুণ শক্তিতে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, যুদ্ধ করতেছে। ইরান আমেরিকাকে খুব কঠোরভাবে প্রতিহত করছে এবং পাল্টা আক্রমণ করছে, খুব কঠিন আক্রমণের মুখে পড়ছে ইরানের আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকার মধ্যপ্রাচ্যে যেসব ঘাঁটি আছে সবগুলিতে ইরান ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে, বর্তমানে হামলা চালিয়ে যাচ্ছে। তো এই চারটা কারণে মূলত ইরানের শাসন ব্যবস্থা টিকে আছে। ইরানকে কিছুই করতে পারেনি এবং ইরানকে পারবে না। ইরানের ক্ষতি হবে এই যুদ্ধে, ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে অলরেডি। এর ভিতরে ইরানের অসংখ্য মানুষ মারা গেছে এবং ইরানের ব্যাপক ধ্বংস সাধিত হয়েছে। ইরানের স্কুল কলেজে হামলা চালিয়েছে, হাসপাতালে হামলা চালিয়েছে, অনেক উপরের সামরিক স্থাপনা হামলা চালিয়েছে, কিন্তু সেগুলো মূল স্থাপনাতে হামলা চালাতে পারেনি। অবকাঠামোগত অনেক ক্ষতি হয়েছে, আর্থিক অনেক ক্ষতি হয়েছে, কিন্তু ফাইনালি ইরাকের যেটা হয়েছে, যেটা হয়েছে যে ইরানের মূল শক্তি যেটা আছে সেগুলি এখনো ঠিক আছে, সেগুলিতে আমেরিকা আঘাত আনতে পারেনি এবং এই জন্যই দুর্বল করতে পারেনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।